TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. আমার একটা জিনিস মনে আছে যে প্রত্যেক প্রোগ্রামের আগে বড় প্রোগ্রাম আর কি যেগুলো যেমন ফেস্টিভ্যাল ভিএসএসআর, তারপর ওই প্যারাড্রপিং এর সঙ্গে যেটা, তারপরে নন অ্যালাইন্ড, তারপরে এশিয়ান গেমস, এইগুলো প্রত্যেকটার আমরা রিহার্সাল দেখে স্টপ ওয়াচ করে করে প্রত্যেকটা সেগমেন্ট কে কোথায় কি হচ্ছে এবং ছবি এঁকে কোথা দিয়ে এন্ট্রি, কোথায় এক্সিট, কোথায় সব করে রাখতাম। আরো কথা বলি, এইটা এই যে কল্যাণ ঘোষের মত যদি শোনে কল্যাণ ঘোষ হাসবে। আমি একবার বলেছিলাম কল্যাণ ঘোষ সে কথা যে এশিয়াড কভারেজ হচ্ছে 5টা ক্যামেরায়, 5টা না 6টা ক্যামেরা। আমার মনে আছে এখনো, লোকের কাছে এগুলো হাস্যকর মনে হবে এখন, ক্যামেরা কার্ড তৈরি হতো মনে আছে? আমি আর তুমি এশিয়াডের সময় ওই ঠান্ডায় রাত্রির বেলা 2টো 2:30 3টের সময় নেহরু স্টেডিয়ামে বসে রিহার্সাল দেখছি। স্টেডিয়ামে কেউ নেই, ফাঁকা, তুমি আর আমি বসে আছি, রাত্রি 2টো 2:30 বাজে, এবং তখন ক্যামেরা কার্ড তৈরি হচ্ছে, তুমি বলছো আমি লিখছি। তেমনি যখন প্রোগ্রাম হচ্ছে, আমি যখন চেঁচাচ্ছি লোকে ভাবছে আমি বোধহয় বাজে কথা বলছি, তোমাকে পাশ থেকে বলে, এটা এখন আমি নিজে প্রোডাকশন করতে গিয়ে দেখেছি, এগুলো কেউ বলেই না এখন। নেক্সট ইজ হারমোনিয়াম, হ্যাঁ নেক্সট ইজ হারমোনিয়াম, তোমাকে এইভাবে যে মনে করিয়ে দেওয়া, বলে দেওয়া, এটাতে আমার কোনো ক্রেডিট নয়, ক্রেডিটটা হচ্ছে টিমের। এই বয়স হলে না অনেক প্রবলেম হয়, সময় মতন সব কিছু মনে আসে না, পরে মনে হয় এটা বললাম না, ওটা বললাম না, ওটা বলা উচিত ছিল। এই এশিয়াডে দুটো জিনিস বলা দরকার। একটা হচ্ছে 1975 আর 1980, এই পিরিয়ডটাতে দূরদর্শন কলকাতা was considered one of the best television centers of India. সুতরাং স্বভাবত যেটা হলো সেটা হচ্ছে নিয়ারলি 65%, 65% এশিয়ান গেমসের স্টাফ কলকাতা থেকে গেল। সেই সময় আমাদের এটা কিন্তু একটা অর্গানাইজেশন ছিল না, একটা ফ্যামিলি ছিল, এবং প্রত্যেকের পাশে দাঁড়াতো, সময় অসময়ে সবসময় দাঁড়াতো। এবং তখন আমরা যে রেস্ট্রিকশনের মধ্যে কাজ করেছি সেগুলো ভাবা যায় না। আমি তো সবার আগে এশিয়ান গেমস দিল্লিতে চলে গেছি, দিল্লিতে চলে গিয়ে থাকার জায়গা নেই, আর যে ডিএ পাই তাতে থাকার জায়গা এবং খাওয়া দুটো হতেই পারে না। সুতরাং অপশন একটাই, সবাই চলে গেলে দুটো টেবিল জুড়ে ফাইলটা মাথায় বালিশের মতন করে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আমার স্ত্রী একটা চাদর দিয়ে দিয়েছিলেন, সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আমাদের 20 টাকা না কত দিত খেতে। দিল্লি এশিয়ান গেমসের আগে আমাকে বিবিসিতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। ট্রেনিংটা কি? ট্রেনিংটা হচ্ছে হাইলাইটস, দ্য বেস্ট অফ হাইলাইটস কী করে তৈরি করতে হয়, মানে হাইলাইটস অফ হাইলাইটস। আমার ওপর দুটো ভার পড়েছিল, একটা হচ্ছে ওপেনিং সেরেমনি, ক্লোজিং সেরেমনি, আর দৈনিক একটা হাইলাইটস টেলিকাস্ট হতো 33টা দেশে, এবং তাদের নানা রকম, যে দেশের খেলা থাকতো সেদিন তারা বলতো আমারটা একটু বেশি দেখাবেন, ওরটা একটু কম দেখাবেন, ইত্যাদি নানা রকম হতো। সেটা ব্যালেন্স করে তাদের প্রত্যেকের নিড বেছে একটা হাইলাইটস তৈরি করতে হতো।
কারণ হাইলাইটস তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে সারাদিন সবকটা ফিড কনস্ট্যান্টলি দেখতে হয় এবং বেস্ট অফ মোমেন্টস সেগুলোকে নিয়ে কম্পাইল করে হাইলাইটস তৈরি হয়। তো আমাকে মিস্টার শিব শর্মা বলেছেন তুমি তোমার টিম তৈরি করে নাও, ইউ পিক আপ হুএভার ইউ ওয়ান্ট। তা আমার সঙ্গে ছিল প্রদ্যোৎ সমাদ্দার, সুকুমার মুখার্জি, দেবাশিস গৌতম, আর দিল্লি থেকে ছিল গীতা মিশ্রা, রণবীর সান আর ইয়াশ পাল। এই টিমটা নিয়ে আমি কাজ করছিলাম। তো ট্রায়াল গেমস হচ্ছে, সেই সময়ও ফিড আসছে, সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করব হাইলাইট বানানো। আমরা প্রথম দিন গেছি প্র্যাকটিস সেশনে, হাইলাইটস তৈরি করব। সব স্টেডিয়াম থেকে নানা রকম ফিড আসছে, নানা রকম গেমসের। গিয়ে দেখি আমার টিম বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি কী হলো, বাইরে দাঁড়িয়ে আছিস কেন তোরা? তো সকাল থেকে মনিটর করার কথা, লক করার কথা, কিছুই করিসনি। বলে না, ঢুকতে পারছি না। দিল্লি দূরদর্শনের কিছু লোক ঢুকে অকুপাই করে বলছে এসব নাদান কাহা সে আয়ে হ্যাঁ, আমরাই করব, এই প্রথম হাইলাইটস হবে, বিদেশে যাবে, আমরাই করব, ওরা পারবে না। তাতে দুটো ছিল, একটা হচ্ছে মিস্টার শিব শর্মাকে গিয়ে বলা, তাহলে একটা শোডাউন হয়ে যেত। প্রণবেশ ঘোষ হঠাৎ দৌড়ে এলো, কী হচ্ছে অভিজিৎদা? কিছুই না, এরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে পারছে না, আপনি রিল্যাক্স করে বসুন তো, 1 ঘন্টা আমাদের সময় দিন। 1 ঘন্টার মধ্যেও কী করলো সেটা প্রণবেশই বলবে। আমরা গিয়ে দেখলাম যে সেটা অলরেডি তখন দিল্লি দূরদর্শন পুরোটাই কবজা করে নিয়েছে, কিন্তু নিজেদের মধ্যে তো ঝগড়া করা যায় না। ওরা আমাদের ঢুকতে দিল না, বললো আমরাই করব। তখন আমরা আস্তে আস্তে বললাম ঠিক আছে তোমরাই করো। তারপর আস্তে করে জানলাম যে ওটার যে প্রডিউসার তার নাম সম্ভবত নাম না বললো, একজন প্রডিউসার ছিলেন, তো তার নামটা জেনে এবারে আমরা বললাম ঠিক আছে অভিজিৎ দাঁড়ান আমি আসছি বলে আমরা একটা ঘরে গেলাম। সেখানে গিয়ে ওই নাম্বারে ফোন করলাম। ফোন করতে ওই প্রডিউসার ধরলেন, তাকে বললাম নমস্কার, हम पीटीआई से बोल रहे हैं, तो আমরা শুনেছি যে আপনারা এই প্রথম একটা এশিয়ান গেমস করছেন এবং সেটা কিভাবে করছেন এবং এত জায়গা থেকে করছেন, তো টোটাল ব্যাপারটা আপনার সঙ্গে জানতে চাইছি। এবং আপনি যেহেতু ইনগোরেশন করছেন বলছেন, তাহলে আপনারা আসুন সন্ধ্যেবেলা আপনার টিমকে নিয়ে আমরা আমাদের ক্যান্টিনে বসে আলোচনা করতে করতে একটা হাইটি হবে ওখানে। তখন বললো ঠিক আছে স্যার, কটার সময়? বলে 6টার সময়। বললো ঠিক আছে আমরা তাহলে স্যার ড্রেস আপ করে আসছি। বলো ঠিক আছে। বলে ওরা যখন বেরিয়ে চলে গেল, তারপরেই অভিজিৎ দ্বারা আমরা ওটা আবার দখল করে নিলাম। আমাদের নিজেদের মধ্যে তো আর ঝগড়াঝাটি চলবে না যে আমরা হ্যাঁ ঠিক আছে মারামারি করে নেবো, এই করে আমরা ওটা দখল নিয়ে নিলাম। না আসলে ওই যাদের আমরা যারাই আমাদেরকে এ করছিল, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, কি করে তাদেরকে সরানো যায় সেইটা আমরা আস্তে আস্তে করে আমি আর দেবাশিস এইটা আস্তে আস্তে প্ল্যান করে ফোন করে ওদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছি। এবারে ফিরে এসে ওরা গিয়ে যাই হোক কি হয়েছে সেটা খবর পাই। যেটা হয়েছিল, ওই যারা ওখানে অকুপাই করেছিল তাদের কেউ পিটিআই, কেউ চাইনিজ এম্বাসি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে যে তোমাদের আজকে দাওয়াত আছে, ওখানে নিমন্ত্রণ আছে, তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা প্রথম হাইলাইটস করবে ইত্যাদি ইত্যাদি। ইনসিডেন্টালি এটা হচ্ছে প্রথম ডিডিআই প্রোগ্রাম, মানে ডিডি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, ডেইলি প্রোগ্রাম। দিন 3 বাকি আছে এশিয়ান গেমসের। এমন সময় একদিন আমি অভিযানে কাজ করছি, হর্স্ট জাইফার্ড এলেন, সন্ধ্যে 7টা সাড়ে 7টা হবে তখন। হর্স্ট জাইফার্ড একজন জার্মান এবং তিনি হচ্ছেন ফাদার ফিগার অফ লাইভ টেলিভিশন। অলিম্পিক বলুন, ইউরো গেমস বলুন, এশিয়ান গেমস বলুন, সবখানে হর্স্ট জাইফার্ড সবসময়ই যান। তা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 2টো ওবি ভ্যান পাশাপাশি, এক একটা ভ্যানে 3টে করে ক্যামেরা লাগানো যেত। তো আমরা 6টা ক্যামেরা সেদিন প্লেস করেছিলাম 2টো ওবি ভ্যানকে পাশাপাশি লাগিয়ে, এবং সেই 2টো ওবি ভ্যানকে ইন্টারকানেক্ট করা হয়েছিল। তো হর্স্ট জাইফার্ড যখন আসলেন তখন প্রথম দেখে বললেন হোয়াট ইজ দিস কন্ট্রাপশন, মানে একটা মনিটর, তার উপরে আরেকটা মনিটর, তার এখানে একটা ছবি, তার ওখানে একটা ছবি, এখানে আরেকটা সুইচ, ওখানে একটা সুইচ, মানে ঘজঘট ব্যাপার। তো মিস্টার ভিভি রাও, উনি ছিলেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার,
উনি আমার সঙ্গে বসে এটা পুরো ডিজাইন করেছিলেন জিজ্ঞেস করে করে। তো হর্স সাইফার যখন বললো যে হোয়াট ইজ দিস কন্ট্রাপশন, আমি তো ইয়াং ছিলাম, ফট করে বললাম যে দিস ইজ সামথিং ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। বলছে হোয়াট ইজ ইট দ্যাট আই উইল নট আন্ডারস্ট্যান্ড? দিস উইল নেভার ওয়ার্ক। I mean, it will work. This is BT. BT is Bangla technology. He said, what is BT? তা আমি ওকে বুঝিয়ে বললাম বিটি হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাপশন, আমরা ইনোভেট করি। বলেন দিস উইল নেভার ওয়ার্ক। যেটা হলো সেটা হচ্ছে এশিয়ান গেমস ওপেনিং সেরেমনির পরে উনি প্রথম দরজা খুলে এসে জড়িয়ে ধরলেন। আপনার লিডারশিপে আমাকে তিহার জেলে রাত কাটাতে হয়েছিল। তিহার জেলে গিয়েছিলাম, শুধু আমি একা না, প্রচুর আমাদের প্রায় 500-600 জন আমরা তিহার জেলে গিয়েছিলাম। আমাদের পুরো টিমটাই গিয়েছিল। আমার মনে আছে আমি তখন এই হাইলাইটস বোধহয় ওইখানে প্র্যাকটিস করছি কিছু একটা। আপনি বলেন এই এদিকে আয় শোন, আমরা গেলাম ওই ট্রান্সমিটার টাওয়ারের নিচে। আপনি বললেন শোন আমাদের কি কোর্ট অ্যারেস্ট হতে হবে। আমি ওসব বুঝতাম না, আমি জিজ্ঞেস করলাম আবার সেটা কি। আপনি তখন বুঝিয়ে বললেন গ্রেপ্তার বরণটা করতে হবে কি, কিছু ইউনিয়ন একটা ছিল তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওরা দিল্লি কেন্দ্রের যারা অনেকে মিলে টেলে ইউনিয়ন করতো, তো ওরা বোনাসের জন্যে, বোনাসের দাবিতে, দূরদর্শন কেন্দ্রের কর্মচারীদের বোনাসের দাবিতে আন্দোলন করছিল। তো ওরা সুযোগ বুঝে সরকারকে চাপ দেওয়ার জন্যে ওই আমাদের টিভি কাভারেজ, মানে কোনটা এশিয়ান গেমস টিভি কাভারেজের আগে ওইখানে ইয়ে পেতে বসেছিল, মঞ্চ টঞ্চ করে বসেছিল। তা সেইখানে কোনো কর্ণপাত করেনি অথরিটি। তখন ওরা ঠিক করলো যে ওরা স্ট্রাইক করবে এবং গ্রেপ্তার বরণ করবে। তখন একদিন সকালবেলা আমরা গেছি, আমরা কিন্তু এতে ছিলাম না, গেছি, তখন দেখা গেল যে ওদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে যারা ওখানে বসেছিল সব ধর্ণা দিয়ে তাদের ধরে ধরে নিয়ে বাসে তুলছে। তা আমার তো কলকাতার লোক, তো আমি এইসব দেখে দেখে অভ্যস্ত, এবং আমারও খারাপ লাগলো যে এতদিন ধরে এই করছে, এশিয়ান কাভারেজের জন্য এসছে নানা জায়গা থেকে, ভারতবর্ষে নানা জায়গা থেকে এসছে সব, তাদের এরকম নিয়ে যাচ্ছে, তারা কি কভারেজে থাকবে না, আমরা থাকবো। তখন আমার মনে হলো যে না, এদের সঙ্গে একটা সলিডারিটি দেখাবার জন্য অন্তত আমাদের একটা জেস্চার দেওয়া উচিত। আমি তখন বললাম না, আমরাও গ্রেপ্তার বরণ করবো। এই বলে আমি আমার কলিগদের, যেটা কলকাতা কেন্দ্র থেকে গেছে যারা, তাদের বললাম চলো আমরাও যাবো। আর আমাদের যখন বলা হলো আমাদের যেতে হবে কোর্ট অ্যারেস্টের পরে, তখন প্রথমে পুলিশ কতগুলো ট্রাক পাঠিয়েছিল, অনেকগুলো ট্রাক পাঠিয়েছিল। কে একজন, আমার মনে নেই, একজন গিয়ে বললো যে আমরা ট্রাকে করে মোটেই যাব না, লাক্সারি বাস আনতে হবে। তারপর সেই ট্রাকগুলো চলে গেল, বাস এলো, সে বাসে আমাদের বাক্সবন্দি করে নিয়ে গেল পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে। সেখানে আমার মনে আছে অমিতা মালিক এসছিলেন। পরের দিন আমি ওপেনিং সেরেমনির প্রডিউসার, অমিতাদি পরে লিখেছিলেন, he was unconcerned, I saw him merrily singing along. It was not a very auspicious beginning. On the eve of the opening of the Asiad, this columnist was not sitting before a TV set. I was at Parliament Street Police Station, where all the young men and women of Doordarshan, the government-owned TV, were packed in the backyard. Some were sitting on the grass, clapping their hands, keeping time with the Bengalis, who, of course, were singing revolutionary songs. Young producers, cameramen, floor managers, the cream of Doordarshan's talent, familiar glamour women, trusted newscasters, some had not even had a drink of water since they were brought. They were cheerful, calm, singing, chatting excitedly and quietly, discussing the lack of understanding and imagination on the part of politicians and bureaucrats,
which had brought things to such sorry pass. They assured me that they were not on strike, and their claim for bonus had nothing to do with blocking the Asiad coverage. They had been asking for it for years, and no one had listened. These were no criminals but proud Indians, artistes fighting for their professional rights. থানায় গিয়ে আমরা গান বাজনা করছিলাম, উই শ্যাল ওভারকাম। ছেড়ে দেবে আমরা সবাই ভেবেছে আমাদেরকে আটকে রাখবে, কভারেজ রয়েছে এশিয়াদের কভারেজ। এটা 18 তারিখ আর 19 তারিখ হচ্ছে আগামীকাল ওপেনিং সেরেমনি। আমি ওপেনিং সেরেমনির প্রোডিউসার, ওখানে বসে রয়েছি। তো সেই জন্য আমরা ছেড়ে দেবে আমাদের কিছুক্ষণ বসিয়ে রেখে, কিন্তু ছাড়ে না। তারপর হঠাৎ বিকেল হয়ে আসছে, সন্ধে হয়ে আসছে, তখন একটা কাগজ নিয়ে এসে নাম টাম টুকেছে আগে সবার, তখন এক এক করে যাচ্ছে যে এবার বাসে করে আপনারা তিহার জেলে নিয়ে যাওয়া হবে, তিহার জেলে নিয়ে যাওয়া হবে। যেই বলা, তারপরে তো অনেকেই নার্ভাস হয়ে গেছে, কিন্তু আমার তো তখন লিডার, তো আমি তো নার্ভাসনেস দেখাতে পারি না, আমার তো খুব ঠিক আছে যেতে হবে তো যেতে হবে। হ্যাঁ, অনন্যা এসে বলছি, অনন্যা কান্না কাঁদো কত, বিভাস আমরা তো জেলে যাওয়ার জন্য আসিনি এখানে, আমরা তো কভারেজের জন্য এসেছিলাম। আমি বললাম বেরিয়ে যখন পড়েছো ভাই, থামলে তো আর চলবে না, বলে জ্ঞান ট্যান দিয়ে আমি বললাম চল। বিভাসদাকে বললাম ভাই আমরা তো উই হ্যাড কাম ফর দিস। বিভাসদা বললেন যে একবার যখন বলেছি, বলে উনি তো জননায়ক এগিয়ে গেলেন, আমরাও পিছন পিছন সবাই। মনে আছে প্রায় 77 জন লোক মহিলা ছিল। আমরা যখন অ্যারেস্টেড হয়ে তিহার জেলে গেলাম 12 জন, বাকি সব দিল্লির যারা বেড়ে গেছে। আচ্ছা, একটু আগে তুই বলছিলি যে ওই সলিডারিটির, যে টিম ওয়ার্ক, একসঙ্গে, উই ওয়ার অল অ্যাকচুয়ালি। এইটুকু আমার মনে আছে যে আমাদের তো 12 জন একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আমি তিহার জেলার একটা ঘটনা বলবো। বল। আমি পাশাপাশি শুয়েছিলাম, আর আমার কপালে পড়েছিল একটা কম্বল, তার এতখানি ছেঁড়া ফুটো। তো দুটো কম্বল দিয়েছিল, একটা পেতে সহ একটা গায়ে দিয়ে। তখন তো শীত। তো যাই হোক, তো আমি বিরোধ করলাম কে একটা ফুটওয়ালা কম্বল দিয়েছে। বিরোধ আমাকে বললেন, এই চুপ কর, ওটাও নিয়ে যাবে, পাশ পেরে ঘুমিয়ে পড়। না, ওটা হচ্ছে ওটা পথের পাঁচালী, সেই ইন্দিরা ঠাকুর যে বলেছিল না, কাঁথা, ছেঁড়া কাঁথা নিয়ে এরকম মুখটা বের করে মাঝখানে গোল, হ্যাঁ, সে ঠিক সেরকম লাগছিল, ও আমাকে বলছে ওরকম ভাবে। যাই হোক, বিমানও ছিল ওখানে আমাদের সঙ্গে। তা বিমান, আমাদের ক্যামেরাম্যান বিমান ছিল। তা সেখানে আমরা সব আলোচনা করছি, অমুক করছি, হঠাৎ বিমান এসে বললো, বেহদা জানেন তো, ওরা বলেছে যে এশিয়ার শেষ না হলে আমাদের ছাড়বে না। মনটা খারাপ হলো। ঠিক আছে নিয়ে ঘুমিয়ে পড়, এই করলাম। কিন্তু তারপরে সেই যাত্রেই একটা ঘটনা ঘটেছিল। সেটা এই এশিয়ান গেমসে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল কেন সেটা সবাই ঠিক জানে না। একটা এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট চার্টার করে জার্মানি থেকে ক্রু নিয়ে আসা হয়েছিল যে তারা এটা প্রডিউস করে দেবে। আমরা যেহেতু এসমাতে বুকিং হয়েছিল, আমাদের বুক করেছিল, সেহেতু আমাদের ওখানে থাকতে হবে অন্তত 15 থেকে 20 দিন, দরকার পড়লে 3 মাস। এই জার্মান ক্রু যখন এসে পৌঁছয়, তারা জিজ্ঞেস করে এখানকার তোমাদের লোকেরা কোথায়? বলে ওরা তো জেলে। বলে তাহলে তো আমরাও করব না। ওরা যখন রিফিউজ করলো, তখন the government had no other alternative but to release us. এবং এইটা নিয়ে পরে খবরের কাগজে লেখা হয়েছিল। You cannot run broadcasting under ESMA, but this precisely what is happening since November 17th. It is only on November 20th that Mr. Salve is reported to have told a news agency that he saw some merit in AIR and Doordarshan employees' demand for bonus. Supposing this merit statement had been made before imposing ESMA and announcing punitive measures, the situation may have been averted. For earning the distinction of sending hundreds of radio and TV employees to Tihar jail, Mr. Salve can congratulate himself, for it is so singular that it is fit for the Guinness Book.
Mr. Salvi made a further important claim that day, November 18th, that he had blanket permission to bring in as many people as might be required to maintain AIR and TV services, if necessary, from England and Germany. On November 20th, TV News informed us that, at the invitation of Doordarshan, an advisor from the BBC and a team of technicians, apparently 12 from West Germany, who will act as observers during the Asiad, had arrived. Import of technicians from a foreign country to replace local TV staff is unheard of and constitutes a provocation by itself. Trade unionism among foreign broadcasters is much stronger than it is in India, and if the Asiad glory is now being witnessed on 41 TV transmitters by the efforts of potential saboteurs, the government has to be prepared to apply a constructive attitude in a field which requires long hours of mental, physical, and artistic work, much longer and different from what the arbiters of broadcasting in Shastri Bhavan indulge in. Calling in foreign technicians has been the biggest body blow that Mr. Salve could deliver. Broadcasting is not rifle shooting for which you can hire a few mercenaries. Salve could have hired from abroad by promising air passage and stay in a 5-star hotel by exercising his blanket permission. But would that be the answer for a self-respecting nation and country about which we hear so much from official spokesmen? By now, we must be the laughing stock of the world of broadcasting. 19th মিসেস গান্ধীর জন্মদিন, হ্যাঁ, এনডিআর থেকে জার্মানি থেকে স্পেশাল চার্টার ফ্লাইটে ক্রু এলো, তারা এসে বলল যে আমরা করব না। আমি ইউজুয়ালি গালাগালি দিই না। আমার মনে আছে সেদিন ওই রাত 2:30টার সময় জেল থেকে বেরিয়ে একটা গালাগালি দিয়েছিলাম প্রথম। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে, গালাগালিটা বড় কথা নয়, খারাপ কথা বলাটা বড় কথা নয়। বড় কথা হাতটা দাও, হাতটা তোমার ডান হাতটা দাও, পাতো। জেল থেকে বেরিয়ে এই করেছিলাম আমরা, এবং তুমি তখন বলেছিলে আমরা কালকে দেখিয়ে দেবো, মনে আছে? সেই কথাটা আমি এখনো মনে রাখি, যে আমার থেকে তুমি বয়সে বড় বা আরও বড় কাজ করেছো, অনেক মানুষজন দেখেছো আমার থেকে বেশি, কিন্তু তুমি সেদিন আমার হাতে হাত দিয়ে আমার হাতটাকে শক্ত করেছিলে, আরও আমার মানে সমস্ত শরীরে মননে সে জোরটা এসেছিল যে আমরা দেখিয়ে দেবো, আমরা করব। দিস ইজ হোয়াট আই মিন সলিডারিটি। আমি কিন্তু আমার ঘরে আগে যাইনি, আমি নিচে ছিলাম একটা ঘরে। আর রানাদা আমার মনে আছে যে রানাদা ওপেনিং সেরেমনি, হি ওয়াজ ওয়ান অফ দ্য 3 প্রডিউসার্স ফর ওপেনিং সেরেমনি। আমি ছুটেছি আগেই দেখতে যে মিস্টার অভিজিৎ দাশগুপ্তা ফিরেছেন কিনা, কেননা না হলে তো আমাদের তো পরের দিন আছে, কিন্তু সেই দিনই তো রানাদার। সো দৌড়ে গিয়ে দেখি নেই, ব্যাগে সব কিছু ছিল ঝোলাতে, সেখান থেকে একটা স্যালো টেপ দিয়ে আই এম ইন মাই রুম বলে আমি এসে ঘরে গালে হাত দিয়ে বসেছি। কখন আসবে? 4টে বোধহয়, 4টে 4:30 নাগাদ রানাদা এলো। আমি বললাম যে ও নোটটা পড়ে এসছিস? বললো কি নোট? বললাম তোর দরজায় যে আমি সেটা এসছি। রানাদা বললো যে আমি তো আমার ঘরেই যাইনি, আমি তো আগে দেখতে এসছি, তুই এসছিস কিনা। সো আমাদের এইরকম সলিডারিটি ছিল। আমি জানি না এখন যাদের টিম ওয়ার্ক তাদের আছে কিনা, কিন্তু আমাদের ছিল। তো আমরা সকলে মিলে একটা টিম হয়ে কাজ করেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম, এবং বারবার ভবিষ্যতে যখনই তোমার সঙ্গে আমার দেখা হয়েছে বা কথা হয়েছে, ওই যে হাত ধরে যে আমরা প্রতিজ্ঞাটা নিয়েছিলাম সেইটার কথা মনে আছে, সেটা আজও আমি মনে রাখি। আমার ছিল ভলিবল, এটা ছিল আমার চার্জে। তা আমরা গেছি, সবাই গেছে, আবার গিয়ে দেখা হয়েছে ওখানে। তো একজন বললো মিরাদি তোমাকে খুঁজছেন, মিরাদি আপনাকে খুঁজছেন। মিরাদি আমাদের ডিরেক্টর, হ্যাঁ, সে মিরাদি খুঁজছেন। আমি বললাম মিরাদি খুঁজছেন কেন? মারবে বলেছে। কোথায় বিভাস? কোথায় বিভাসকে পেলে আমি মারবো ধরে। এত ভালোবাসতেন আমাদের, হ্যাঁ, মিরাদি, যে উনি আর তখন ওই ডিরেক্টর হিসেবে বলছেন না, ওটা কিন্তু আমাদের একজন গার্জিয়ান হিসেবে বলছেন। এই এশিয়ান গেমসের যখন ফাইনাল রিহার্সাল
সেদিন আমরা ফাইনাল রিহার্সাল করে ফিরে এসেছি। মান্ডি হাউসে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি একটা থমথমে অ্যাটমসফিয়ার। গেট থেকেই জানতে পারলাম যে মিস্টার শিব শর্মা খুব রেগে রয়েছেন। আমি, বিজয় কুমার আর পিভি সতীশ আমরা হাঁটতে হাঁটতে ঢুকেছি। ঢুকতেই দেখলাম মিস্টার শিব শর্মা বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, দ্য 3 বেস্ট প্রডিউসার্স অফ ইন্ডিয়া, আই এম অ্যাশেমড অফ ইউ, অ্যাশেমড অফ ইউ। আমরা তিনজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট আমরা সবাইকেই দা বা দি বলে ডাকতাম, এক্সেপ্ট মিস্টার শিব শর্মাকে আমরা স্যার বলতাম, সেটা সম্মান থেকে। ওনাকে আমরা ভীষণ সম্মান করতাম। একটা কাগজ বার করলেন, করে কি কি ভুল করেছি আমরা পরপর লিস্ট করে দিলেন। সেখানে প্রায় 200, 250, 300 সমস্ত ভারতবর্ষের স্টাফ আছে, তাদের সামনে আমাদের মানে কি বলবো, যা বকাবকি করলেন, অন্য কেউ হলে পালিয়ে যেত। আজও অনেককে বলি, গল্প কথা বলে মনে করে সকলে, কিন্তু এটা বলি। তো এশিয়ান গেমসে মিস্টার শিব শর্মার কাছে বকুনি খাওয়ার পরে আমি বেশিরভাগ দিন রাত্রেবেলা অভিযানে যেতাম। এবং রাত্রেবেলা তখনকার দিনে ইঞ্জিনিয়াররা খুব কোঅপারেটিভ ছিল। তো দিল্লি দূরদর্শনের যে ইঞ্জিনিয়ার ভ্যানে থাকতেন, তার সঙ্গে বসে বসে আমি নানান রকম জিনিস প্র্যাকটিস করতাম, যে জিনিসগুলো আগে কোনোদিনও হয়নি। আমার ইচ্ছে ছিল এমন কিছু দেখানোর যেটা আগে কেউ দেখেনি। এই প্রথম ভারতবর্ষে ইন কালার দেখলো স্প্লিট স্ক্রিন, ইনলে, এই ধরনের জিনিস দেখতে পেল। তার আগে দেখেছে এরিয়াল শটস। একদিন খুব এক্সাইটেড হয়ে আমি মিস্টার শিব শর্মাকে আর মিস্টার ভিভি রাওকে বললাম যে আমাদের যদি একটা হেলিকপ্টার থাকতো, আমরা এশিয়ান গেমসের ওপেনিং সেরেমনিটা হেলিকপ্টার থেকে শুটিং করতে পারতাম। উনি আমার দিকে হাঁ করে কিছুক্ষণ তাকালেন, তাকে বললেন যে লিঙ্ক কী করে হবে? আমি বললাম, লিঙ্ক হবে না, আমরা চিট করব। আমরা রিহার্সেলটা শুটিং করে আমি ঠিক জায়গা মতো নিয়ে নিতে পারবো। তো উনি বললেন, চলে যাও, এয়ার ভাইস মার্শাল পিপি সিং আছে, ওনার কাছে চলে যাও। এই উনি বললেন। আমি তো ইয়াং ছিলাম, পৌঁছে গেলাম এয়ারফোর্স হেডকোয়ার্টার্সে। এয়ার ভাইস মার্শাল পিপি সিংকে বললাম যে স্যার, উই নিড 2 হেলিকপ্টার্স। উনি বললেন, হেলিকপ্টার্স ফরওয়ার্ড অ্যান্ড ফর দ্য এশিয়ান গেমস ওপেনিং সেরেমনি, টেক ইট। 2 হেলিকপ্টার নিয়ে আমরা প্রচুর শুটিং করলাম ওপেনিং সেরেমনির ওপরে, ঘুরে টুরে ইত্যাদি করে। এই প্রথমবার এরিয়াল শটস ব্যবহার হলো। এইবার এশিয়ান গেমস হয়ে গেছে, আমরা ফিরবো কলকাতায়। একদিন, এই 2-1 দিন আছে কলকাতায় ফিরবো। হঠাৎ গেটের সামনে এসছি আমি, আমাকে বলল, মিসেস স্যার ডাকছে আপনাকে। আমি যেতেই বললেন যে কি করেছো তুমি? কি করেছি? বলে, এই দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে $1,20,000 টাকার একটা বিল পাঠিয়ে দিয়েছে, 2 হেলিকপ্টার ইউজ করেছি। এখন সে বিলটা কে পে করবে? তো উনি, আমি তো মাথা চুল করছি, আর কি বলবো। উনি বললেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের উপর কটা প্রোগ্রাম হয়েছে সব কটা কেন্দ্রে ফাইন্ড আউট। আমি বসে সেখানে ফোন করতে 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 বার করলাম কটা প্রোগ্রাম কোন কেন্দ্র করেছে, সেই ডিটেলস দিলাম। আমার মনে আছে সেই বিলটার উপরে আরও 2 লক্ষ চাপিয়ে উনি একটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে বিল করে দিয়েছিলেন। ওটাই শেষ। এটাই হচ্ছে লিডারশিপ কোয়ালিটি।